টিকিট না পেয়ে বাসের অপেক্ষায় শত শত মানুষ। বাড়তি ভাড়ার অভিযোগ, স্বস্তি নেই ট্রেনেও। যেখানে ভাড়া আমরা 180 টাকা বা 200 টাকা হইলেও যাই, সেখানে তারা 400 টাকা পর্যন্ত নিচ্ছে। টিকিটের ন্যায্য দাম সেরকম টিকিট কিনতে পারিনি, ডাবল টাকা দিয়ে টিকিট কেনা লাগছে। আপনজনের সাথে ঈদ করতে বাড়ির পথে মানুষ। পথে ভোগান্তি, যাত্রী বোঝাই হলেও ছাড়ছে না লঞ্চ। 8টা পর্যন্ত লঞ্চ উঠছে, 10টা পর্যন্ত ছাড়বে, এখন তো লঞ্চ ছাড়ার কোনো খবর নাই। আমরা 8টা বাজে আসছি বাচ্চা নিয়ে, গরমে জাগেই পাইতেছি না। শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ছোট আর মাঝারি গরুর চাহিদা থাকলেও বড় গরু নিয়ে বিপাকে বিক্রেতারা। কুরবানি দিবে না দিবে সেটা একমাত্র আল্লাহ জানে। হাটের মধ্যে কোনো কাস্টমার নাই, গরু অনেক বিক্রিটা, কিন্তু বিক্রিটা কম। আমার তো 17 টাকা করেছি, 7টা বিক্রি করছি, 2-3 হাজার করে লস। ঈদের জামাত আদায়ে তৈরি জাতীয় ঈদগাহ। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ হবে জানালেন দক্ষিণ সিটির প্রশাসক। আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। হজের মূল আনুষ্ঠানিকতা আজ। লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। খুতবা প্রচার হয়েছে 34টি ভাষায়। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি রুবাইয়াত অদিতি। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। বৃষ্টি, যানজট আর টিকিট স্বল্পতা এবারের ঈদ যাত্রায় হাজারো মানুষের ভোগান্তির কারণ হয়েছে। গাবতলী বাস স্ট্যান্ডে টিকিট না পেয়ে সড়কে অবস্থান নেন শত শত যাত্রী। যে কোনো উপায়ে বাড়ি যেতে চান তারা। যারা টিকিট পেয়েছেন তাদেরও আছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। যদিও বাস স্ট্যান্ড পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ কেউ করেনি। বৃষ্টি আর গাড়ির চাপে মহাসড়কেও তৈরি হয়েছে যানজট। বিস্তারিত জানাচ্ছেন নয়নাদিত্য। লাবণী ও আব্দুল্লাহ দম্পতি কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত আসতে পেরেছেন, কিন্তু মাগুরা যাবার মতো কোনো গাড়ি পাচ্ছেন না। 2 সন্তান নিয়ে দাঁড়িয়ে লাবণী আর আব্দুল্লাহ গেছেন টিকিটের খোঁজে। যাত্রাবাড়ি সায়দাবাদ, ওখান থেকে ঘুরে আসছি, কোনো টিকিট পাইনি, এখানে এসেও পাচ্ছি না। টিকিট এরা হাতে রেখে বলতেছে যে নাই, এখন এই যে এই সব কারণে বলতেছে কি নাই, আসলে বুঝতেছি না। পরে এক পরিবহন কর্মচারীর পরামর্শে ভেঙে ভেঙে গন্তব্যের পথে নামেন এই দম্পতি। প্রথমে পাটুরিয়ার বাস, তারপর অন্য ব্যবস্থা। এমন হাজারো যাত্রীর অপেক্ষা ছিল একটি টিকিট পাবার। আর পরিবহন কর্মীরা বলছেন, যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম হওয়াতেই এই পরিস্থিতি। হানিফ কাউন্টার জিজ্ঞেস করলাম, পরে বললো যে আজকে কালকে 2 দিনই গাড়ি নেই। বাচ্চা বউ নিয়ে আর কি বিপদে আছে। মানুষ তো 2 দিন, 4 তারিখ বিকালে, 5 তারিখ সারা এই আছে মানুষের। 6 তারিখে আবার সিট রাস্তা জামজট এই দিকে নাই, সাভার, নবীনগর, হেমায়তপুর এলাকায় নাই, অথবা আপনার যমুনা সেতুর দিকে একটু জাম আছে হালকা। ছিল বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। 200 টাকার ভাড়া 3 থেকে 400 টাকা আদায় করছে কোনো কোনো বাস। এমন অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটও চালায় অভিযান। 300 টাকা, 300। যেখানে ভাড়া আমরা 180 টাকা বা 200 টাকা হইলেও যাই, সেখানে তারা 400 টাকা পর্যন্ত নিচ্ছে। শুরুর দিকে আমরা কিছু অতিরিক্ত ভাড়া আদায়ের কিছু অভিযোগ পেয়েছিলাম। সেই জন্য আমরা ম্যাজিস্ট্রেটের সহায়তায় এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি। আর আশা করছি যে এরকম আর আগামী যে আর 2 দিন বাকি আছে, এর মধ্যে আমরা এরকম কোনো অভিযোগ আর পাবো না। বাসস্ট্যান্ড পরিদর্শনে এসে যাত্রী ও পরিবহন শ্রমিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বাড়তি ভাড়া নেবার অভিযোগ পাননি, তবে টিকিটের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। অনেকে বলছে যে টিকিট পাচ্ছে না এখনো, যেহেতু বাস যেটা আসছে ওইটা এখন ফিরে আসে নাই, এই জন্য হয়তো টিকিট পাচ্ছে না। কিন্তু বাড়তি ভাড়ার কথা কেউ বলে নাই। টিকিটের চাপটা পড়তেছে এই 2 দিনে, আজকাল কালকে, এই জন্য তো একটু হবেই। যদিও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ টিম, বিআরটির ভিজিলেন্স টিম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী মাঠে আছে। নয়ন আদিত্য, 71, ঢাকা। লঞ্চে ঈদ যাত্রার ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি আর সময়সূচির বিপর্যয়। মন মতো যাত্রী না পাওয়ায় অনেক লঞ্চই ছেড়েছে কয়েক ঘন্টা দেরিতে। আবার নির্ধারিত সময়ের আগেই অনেক লঞ্চ কানায় কানায় ভরে যাবার পরও ছাড়ছিল না। ফলে মারমুখী হয়ে ওঠে যাত্রীরা।
এই অবস্থায় অভিযান চালিয়ে কিছু লঞ্চ ছাড়তে বাধ্য করে কোস্টগার্ড। এদিকে লঞ্চে উঠতে গিয়ে 2 বাচ্চা সহ এক নারী নদীতে পড়ে যান। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। সকাল থেকেই বৃষ্টি, কিন্তু ঈদের বাকি মাত্র একদিন, তাই আবহাওয়ার অনিশ্চয়তা, রাস্তার যানজট, কুলিদের উচ্চ ভাড়া হাঁকার মতো একের পর এক ভোগান্তি পেরিয়ে সকাল থেকেই সদরঘাট টার্মিনালে বাড়ে ঘরমুখো মানুষের ভিড়। এমনই এক নারী 2 বাচ্চা সহ দুপুরে এমভি ফারহান 3 লঞ্চে উঠতে গিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। পরে লঞ্চের স্টাফরা তাদের উদ্ধার করে। তবে ঘটনাস্থলে এলেও এ নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি বিআইডব্লিউটিএ। ধাক্কা খাইছে ওরা, অসচেতনভাবে এটা পড়ে গেছে, রেলিং ভেঙে পড়ে গেছে। ঠিক আছে, এটা ছোট একটা দুর্ঘটনা, ঠিক এই যাতে না হয় এজন্য সবাইকে আবার সচেতন করতেছে। লঞ্চটিতে উঠে জানা যায় সকাল থেকেই যাত্রী তোলায় ভেতরে ছিল উপচে পড়া ভিড়। তবু লঞ্চ না ছেড়ে আরও যাত্রী তোলা হচ্ছিল। 8টা পর্যন্ত লঞ্চ উঠছে, 10টা পর্যন্ত ছাড়বে, এখন তো লঞ্চ ছাড়ার কোনো খবর নাই। যাত্রী ভরা কইতে কইতে বেলা বাজে গেছে এখন 2টা। আমরা 8টা বাজে আসছি বাচ্চা নিয়ে, গরমে জাগি পাইতেছি না। বাচ্চার তো অবস্থা খারাপ, বাচ্চা দেয় না, কান্না করতে আছে। অন্য লঞ্চে যাবো, ভোলা লঞ্চে এটা তুটাই কয় যে ভর্তিলে ছাড়ি দেবো গা। এখন ভর্তি হইতে জমুদের আছে, জমুদের কেবিন বুক হইব, পরে আবার জমুদের আঙুরে নিব। এবং আমরা এই বই রয়েছি গা, বসবো সেই জায়গাটা নেই, তারা কি যাইবো? লঞ্চ খালি থাকতো তাহলে একটা কথা ছিল। দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তিতে ক্ষিপ্ত যাত্রীরা লঞ্চ ম্যানেজারকে দেখে মারমুখী হয়ে ওঠেন। তবে ম্যানেজার জানান লঞ্চ ছাড়ার নির্ধারিত সময় আরও পরে। আমাদের কোনো দেরি আছে, আমাদের যা ছাড়ার টাইম 5:50, 5:30। আমাদের কেবিনের যাত্রী তারা এখন পর্যন্ত আগে পৌঁছতে পারেনি, তাদেরকে আমরা ফোন দিয়ে আনতেছি। এমন শিডিউল বিপর্যয় ছিল অনেক লঞ্চেই। এমভি ফারহান 8 লঞ্চও নির্ধারিত সময়ে না ছাড়ায় অভিযান চালায় কোস্টগার্ড। জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা না নিলেও লঞ্চ ছাড়তে তাদের বাধ্য করে কোস্টগার্ড। অবশেষে লঞ্চ ছাড়ায় হাততালি দিয়ে উল্লাস ও কৃতজ্ঞতা জানায় যাত্রীরা। নদীতেও ছিল কোস্টগার্ডের স্পিডবোটের টহল ও নজরদারি। দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করতে না পারে। আমাদের কোস্টগার্ডের হটলাইন নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা লঞ্চে। যদি এরকম কোনো কমপ্লেইন থাকে যাত্রীরা যদি আমাদেরকে জানায়, আমরা ইনশাআল্লাহ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। তবে আবহাওয়া ও জটিলতা এড়াতে এবার দক্ষিণাঞ্চলের অনেকেই বাড়ি যাচ্ছেন সড়ক পথে। তাই শেষ ধাপের এই ঈদ যাত্রায় যাত্রী সংখ্যা নিয়ে সন্তুষ্ট নয় লঞ্চগুলোর কর্তৃপক্ষ। নাদিয়া শারমিন, 71, ঢাকা। ঈদকে ঘিরে কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। 2 জোড়া বিশেষ ট্রেন ও 43 জোড়া আন্তনগর ট্রেন সহ মোট 45 জোড়া ট্রেন ঢাকা ছাড়ছে দেশের বিভিন্ন গন্তব্যে। যাত্রী চাপ এড়াতে প্রতিটি ট্রেনেই যুক্ত হয়েছে অতিরিক্ত বগি। প্রায় প্রতিটি ট্রেনই দেরিতে কমলাপুর ছেড়েছে। রাশেদ আনিসের প্রতিবেদন। ট্রেনে চড়ে ঈদে স্বপ্নের গন্তব্যে যাত্রা। সকাল থেকে সন্ধ্যা প্রতিটি ট্রেনেরই ভেতরে বাইরে ছিল একই চিত্র। বরাবরের মতো এবারও ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ ঠেকানোর কোনো উপায় ছিল না। জীবন ঝুঁকি, তবু যে করেই হোক যেতে হবে প্রিয়জনের কাছে। ঈদের আনন্দ যেন সেখানেই। বিকেলেও ছিল যাত্রীদের তীব্র চাপ। এবার ট্রেনে যাত্রী চাপটা অন্যবারের তুলনায় অনেকটাই বেশি। অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে প্রতিটি ট্রেনই 20-30 মিনিট দেরিতে ছেড়েছে। বিকেল 5টায় ছাড়ার কথা থাকলেও 2 ঘন্টা দেরিতে ছেড়েছে নীলফামারীগামী চিলাহাটি এক্সপ্রেস। ঈদের আগের দিন, মানে একদিন আগে, সো যাত্রী চাপটা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। আমরা হচ্ছে যে প্রায় প্রত্যেকটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করেছি, 1টা অথবা 2বার ততোধিক ঘটনা আছে। শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকে ঘন্টার পর ঘন্টা স্টেশনে অপেক্ষায় থাকেন। 4টার দিকে ঢুকছে স্টেশনে, যে আমরা এখান থেকে টাইমলি যাব বলে বাসায়, কিন্তু আসা দেখি যে আমাদের ট্রেন প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লেট। তো এসে এভাবে দাঁড়ায় আছি গরমের মধ্যে, আবার বাসায় কখন পৌঁছাবো তারও তো কোনো ঠিক নাই। আমরা অনলাইনে দেখলাম যে 1.5 ঘন্টা লেট ট্রেন। সবচেয়ে বেশি ভোগান্তি ছিল স্বল্প দূরত্বের কমিউটার ট্রেনে। ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেকেরই জোটেনি কাঙ্ক্ষিত সিট। ছিল টিকিট কালোবাজারির অভিযোগও। সকাল 6টা থেকে যারা আছে বোধহয় 100 জনকেও টিকিট দেয় না, এখনই বলতেছে সিট শেষ। টিকিট দেয় না, মানে স্টার্টিং দিছে কিন্তু সিট দেয় নাই। টিকিট পাইতে তো আরও 1 ঘন্টা লাগবে, এখন পাবো কিনা তাও সন্দেহ। স্ট্যান্ডের জন্য ট্রাই করতেছি, বাসের টিকিটও পাই নাই। মনে হয় না, অনেক লাইন তো
ট্রেনে উঠায় কিভাবে পসিবল জানি না। তবে এত ভোগান্তির পর যেন ঈদের আনন্দকে সঙ্গী করেই কমলাপুর ছাড়ে এক একটি ট্রেন। এই তো সময় রাশেদ আনিস, ৭১, ঢাকা। গাড়ির সংখ্যা রাস্তার ধারণ ক্ষমতার চেয়ে বেশি হয়ে গেছে, তাই মহাসড়কে যানজট বাড়ছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। তবে যানজট নিরসনে পুলিশ সদস্যরা কাজ করছে বলে জানান তিনি। দিনব্যাপী ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক ঘুরে দেখার পর এবং বিকেলে যমুনা সেতু পূর্ব পাড় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আইজিপি বলেন, ঈদের আগে ছুটি কম হওয়া এবং সড়কে গাড়ির দীর্ঘ লাইন হওয়ায় মহাসড়কে হঠাৎ করেই গাড়ির চাপ বেড়ে গেছে। তবে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু দিয়ে মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদে ঘরমুখ মানুষের কোনো ভোগান্তি হবে না। এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছুটিটা ঈদ পূর্ব ছুটি যেটা ঈদের আগের, এটা কম হওয়াতে মানে গাড়ির সংখ্যা রাস্তার ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে আসলে। এবং এই গাজীপুর টাঙ্গাইল এই যমুনা ব্রিজ পর্যন্ত যে অবস্থাটা, এখানে মাঝে মাঝে আমাদের প্রচুর কনজেশন আছে। একটা জায়গায় আমি দেখলাম যে প্রায় 20 মিনিটস গাড়ির চাকা একদমই ঘুরতেছে না। শনিবার সকাল 7:30টায় রাজধানীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আদায়ে সব প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। জামাতে প্রায় 35,000 মুসল্লি অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। শারমিন নীরার প্রতিবেদন। দুদিন বাদেই শনিবার পবিত্র ঈদুল আজহা। রাজধানীর কেন্দ্রীয় ঈদগাহে প্রায় 35,000 মুসল্লি সমবেত হবেন ঈদের নামাজ আদায়ে। এরই মধ্যে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। সকাল 8:30টায় ঈদের প্রধান জামাতের সময় নির্ধারণ করা আছে। তবে বৈরী আবহাওয়ার কারণে স্থান ও সময় পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে প্রধান জামায়াত হবে সকাল 8টায় বায়তুল মোকাররমে। কেন্দ্রীয় ঈদগাহের সব প্রস্তুতি নিশ্চিতের পাশাপাশি নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখছেন না দক্ষিণ সিটির প্রশাসক। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো রকমই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে বায়তুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কথা বলেন কোরবানির পশুর হাট ও কোরবানির পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও। আমরা কোরবানির দিন বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম শুরু হবে। আমরা আশা করতেছি যে 12 ঘন্টার ভিতরে আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব। এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। আমাদের প্রয়োজনীয় সংখ্যক গাড়ি ঘোড়া আমরা প্রস্তুত রেখেছি। আমাদের সিটি কর্পোরেশনের যে সমস্ত গাড়ি আছে সেগুলোকে আমরা প্রস্তুত রেখেছি। একই সাথে সরকারের অন্যান্য সংস্থার কাছ থেকে আমরা তাদের কাছে রিকুইজিশন দিয়ে রাখছি, প্রয়োজনে যদি আমাদের বেশি গাড়ির প্রয়োজন হয় সেটা আমরা তাদের কাছ থেকে নিয়ে আসবো। প্রশ্নের জবাবে বলেন, নগর ভবন সচলের সিদ্ধান্ত রাজনৈতিক। এই বিষয়টা আমি আসলে উত্তর দিতে চাই না, এটা একটা রাজনৈতিক বিষয়। এই সেন্সিটিভ বিষয়গুলোতে আইনগত বিষয়, এই বিষয়গুলো আমি কথা বলতে চাই না। শারমিন নীরা, ৭১, ঢাকা। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে রাজধানীর হাটগুলোতে বেড়েছে পশু বিক্রি। তবে গরু কিনে বাসা পর্যন্ত নিতে বরাবরের মতোই পড়তে হচ্ছে বিড়ম্বনায়। যদিও এই বিড়ম্বনায় এবার যুক্ত হয়েছে ঈদের আনন্দ। পশু পরিবহনের বিড়ম্বনা কাটাতে সিঙ্গারের মতো কিছু প্রতিষ্ঠান কোরবানির গরু বাড়িতে পৌঁছে দেওয়ার অফার দিচ্ছে। তবে পিকআপ ভ্যান নিয়ে সিন্ডিকেটের অভিযোগ করলেন ক্রেতারা। আরও জানাচ্ছেন সুমন তানভীর। ঢাকার গাবতলীর পশুর হাট। বিকাল থেকে সন্ধ্যা নামতেই গরুর রশি ধরে বের হতে থাকা মানুষের সংখ্যাটাও যেন বাড়তে থাকে। তবে খুশি মনে সবাই যে গরুর রশি ধরে রাখতে পারছেন এমনটাও নয়, কাজটা বেশ পরিশ্রমের। পশু কেনার পর তৈরি হয় সেই পরিশ্রমের বিড়ম্বনা। গরুর মেজাজি মন সামলাতে কেউ হিমশিম খাচ্ছেন, কেউ আবার কাঙ্ক্ষিত পরিবহন জোগাড়ে গিয়েই হচ্ছেন নাকাল। অনেকের আবার এতেই আনন্দ। কোরবানি দিয়ে যত দূরে থেকে নিমু গরু নিয়ে আনন্দ এইটাই ভাই।
পশুরহাটের বাইরে সারিবদ্ধ পিকআপ ভ্যান, তবে কোনো নজরদারি বা কারো নিয়ন্ত্রণ না থাকায় তারা ভাড়া হাঁকছেন ইচ্ছে মতো। পশু পরিবহনে সুশৃঙ্খল ব্যবস্থার দাবি জানালেন ক্রেতারা। পেরেশানি করতেছে তো ভিতরে, তো একটু দাম দর খুবই খারাপ অবস্থা, সবাই ধরে তো বাইরের থেকে এমন একটু খোলা পরিবেশ একটু বসে একটু নিয়ে ভালো হয়। আমরা পাকিস্তান বিরতি ধরে আমরা সবসময় এই যে গাবতলীতে গরু কিনে চাইছি 3000 টাকা। আমি ভাই এনতে 1 কিলো আধা কিলো রাস্তা আমরা 3000 টাকা, এই 3000 টাকা আপনি কি হিসাবে চাইলেন আমার বুঝান? যার যার মতন যেমনি যা পারতেছে যা করছে তার নিতেছে। এটা তো ঝামেলা হয় ভাই, এই ঝামেলা করার তো কিছু নাই। পরিবহনের এই বিড়ম্বনা দূর করতে এবার হাটে দেখা মিলেছে সিঙ্গারের মতো কিছু প্রতিষ্ঠান। সিঙ্গারের পণ্য কিনতে মাত্র 2000 টাকা বুকিং দিলেই বিনামূল্যে কোরবানির পশু বাসায় পৌঁছে দেওয়ার এই অফার নিচ্ছেন অনেকেই। অনেকে যায় যে গরু ক্রয় করে নিতে কষ্ট হয়, এই জন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে সিঙ্গার বেকর থেকে যদি 2000 টাকা বুকিং দেয়, তাহলে আমরা দেখা গেছে যে যদি কেউ কোরবানির পশু কিনে আমাদের ক্যারাভান থাকা অবস্থায় আমরা তাহলে তাকে সর্বোচ্চ 2000 টাকা ডেলিভারি চার্জ দিচ্ছি। শুধু পশু পরিবহন নয়, সিঙ্গার বেকর এই অফারে মিলে যেতে পারে হাউসফুল সলিউশনও। এই শোরুম থেকে কোনো পণ্য ক্রয় করে তাহলে একটা স্ক্র্যাচ কার্ড পাবে, কার্ড ঘষা দিয়ে সে পেতে পারে হাউসফুল সলিউশন, যেটা ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এসি, ফ্রিজ, টিভি সব কিছুই সে একসাথেই ফ্রি গিফট পাচ্ছে। 7টা প্রোডাক্ট আমাদের পণ্যটা আমাদের ঘর সাজিয়ে দেওয়ার দায়িত্ব সিঙ্গারের। আগামী ঈদগুলোতে হাট ঘিরে পশু পরিবহনের ভোগান্তি কাটাতে সিটি কর্পোরেশনগুলোর আলাদা ব্যবস্থার আশা করছেন ক্রেতারা। সুমন তানভীর, 71, ঢাকা। মাত্র 1,40,000 টাকার লোভে শেষ করে দেওয়া হলো একটি পরিবারকে। আর এই হত্যাকাণ্ডের মূল হোতা পরিবারটির আপন মেয়ে জামাই। ঘাতক মেয়ে জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। 3 খুনের এই ঘটনাটি ঘটেছে ঢাকার ধামরাইয়ে। আরো জানাচ্ছেন নিবিড় সাহা। গেল 2 জুন ধামরায়ে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। মা ও 2 ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করে খুনি। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ঘটনা তদন্তে পুলিশের পাশাপাশি মাঠে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। এই হত্যাকাণ্ডের ঘটনায় গেল 4 জুন নিহত নার্গিস বেগমের মেয়ের জামাই রবিনকে গ্রেপ্তার করে সংস্থাটি। পরে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে রবিন, সন্দিগ্ধ আসামি রবিন, তার বড় শ্যালককে হত্যা করবার পরে, হত্যা নিশ্চিত করবার পরে উনি তার শাশুড়ির কাছে এসে যথারীতি শাশুড়িকেও বালিশ চাপা দিয়ে শক্ত করে ধরে তার শরীরের উপরে চড়ে বসে শক্ত করে ধরে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করেন। হত্যা করার পরে তার ছোট শ্যালক, যার বয়স 6 থেকে 7 বছর, তাকে হত্যা করেন। পিবিআই বলছে পারিবারিক কলহ ও একটি ডেকোরেটর দোকান বিক্রির 1,40,000 টাকা হাতিয়ে নিতেই শাশুড়ি ও তার 2 শ্যালককে হত্যা করে রবিন। ঘটনার দিন ভোররাতে কৌশলে সে বাড়িতে ঢুকে একে একে 3 জনকে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে। জামাইয়ের কাছ থেকে শাশুড়িরও এক্সপেকটেশন ছিল যে এই বিজনেসটা রান করে এখান থেকে যে আর্নিংটা হবে পুরো পরিবারটা যেন খেয়ে পরে বাঁচতে পারে। তো জামাই যেটা করতো যে এখান থেকে আর্নিং হতো, বাট উনি অপচয় করে ফেলতেন। ধরেন বিভিন্ন আড্ডা দেয়া, নেশা করা, এইভাবে অপচয় করে, যার কারণে উনি বিক্রি করে 1,75,000 টাকা বিক্রি করে। যার কাছে বিক্রি করে তারা 5,000 টাকা তাকে কম দিয়ে 1,70,000 টাকা দেয়। এই 1,70,000 টাকার মধ্যে শাশুড়ি তার জামাইকে 20,000 টাকা দিয়ে একটি মোবাইল সেট কিনে দেয়, 15,000 টাকা দিয়ে তার মেয়েকে একটি সেলাই মেশিন কিনে দেয়, এবং বাকি টাকাটা তার ঘরেই ছিল, রাখছিল যে বিজনেস থেকে তাকে বঞ্চিত করা হলো। সে মনে করছে যে আমাকে বঞ্চিত করা হলো, যে বিজনেসটা যেহেতু ক্লোজ করে দেওয়া হয়েছে। আর আরেকটি অভিযোগ হচ্ছে তার শ্যালক তাকে দেখতে পারতো না, যেহেতু সে ওইরকম ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতো না। ঘটনার পর থেকে সেই টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলে জানায় পিবিআই। নিবিড় সাহা, 71, ঢাকা। 1 মাস পর দেশ ছাড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান। বৃহস্পতিবার বেলা 11:05 কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। এর আগে সকাল 9টায় তাদের গুলশানের বাসা থেকে বের হয়ে বিমানবন্দরে পৌঁছান জোবায়দা রহমান। গেল মাসে দীর্ঘ 17 বছর পর বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছিলেন তিনি। শফিকুল হকের প্রতিবেদন। 17 বছর আগে ডাক্তার জুবাইদা রহমান যখন লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন তখনকার পরিস্থিতি ছিল ভিন্ন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রোষানলের শিকার হয়ে রাজনৈতিক মামলা নিয়েই স্বামী তারেক রহমান সহ দেশ ছাড়তে হয়েছিল তাকে।
5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে মিথ্যে মামলা থেকে মুক্তি মিলতে থাকে জিয়া পরিবারের সদস্যদের। এরই ধারাবাহিকতায় শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গত মাসের 6 তারিখ দেশে ফেরেন ডাক্তার জুবাইদা। 1 মাস দেশে থাকার পর ঈদুল আজহার সামনে রেখে স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ফিরছেন ডাক্তার জুবাইদা। বৃহস্পতিবার সকাল 9টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা থেকে বের হয় জুবাইদা রহমানের গাড়িবহর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি টার্মিনাল দিয়ে প্রবেশ করে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে কাতার এয়ারওয়েজের ফ্লাইট 641-এ ওঠেন তিনি। এ সময় পরিবারের সদস্যরা তাকে বিদায় জানান। গেল 1 মাসে হাসপাতালে ভর্তি মায়ের সাথে দেখা করা ছাড়াও বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় ডাক্তার জুবাইদা রহমানকে। শফিকুল হক, 71, ঢাকা। শতভাগ না হলেও এবার ঈদে বাড়ি ফেরা স্বস্তির। কোথাও বেশি ভাড়া আদায় বা অনিয়ম পেলে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি ও যোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বৃহস্পতিবার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে তিনি আরও বলেন, মানুষের ঈদ যাত্রা যেন কষ্টের না হয়, প্রতিনিয়তই সেই চেষ্টা করা হচ্ছে। জায়েদুল ইসলামের প্রতিবেদন। ঈদ উপলক্ষে এবার স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত 5টি ট্রেন এবং 40টি কোচ যোগ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সরকার নেওয়া এমন পদক্ষেপে অনেকটাই স্বস্তির যাত্রা রেলপথের যাত্রীদের। ট্রেন ভালোভাবে পেয়েছি, সিট পেয়েছি, সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। ময়মনসিংহ যাচ্ছি, ঈদ করতে ভালোই লাগছে, সবাই আবার একসাথে দেখা হবে। ট্রেনে ভালোই স্বস্তি পাচ্ছি, কোনো চাপাচাপি নাই। বেলা 12টায় কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে জ্বালানি, সড়ক যোগাযোগ এবং রেলওয়ে উপদেষ্টা বলেন, যাত্রীদের ঈদযাত্রা স্বস্তির করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সবার সঙ্গে আমরা একযোগে কাজ করতেছি যাতে করে এই সবার ঈদযাত্রাটা ভালো হয় এবং আনন্দের হয় এবং তারা হয়রানির মুখে না পড়েন। একদম 100% তো বলা যাবে না, কিন্তু মানে আমরা বলবো যে আমরা খুব একটা যাত্রীদের কাছ থেকে খুব একটা বড় ধরনের অভিযোগ পাই নাই। রেলওয়ে যাত্রীরা যেন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পারেন, এই জন্য স্টেশনের বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন বসিয়েছে দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এই সময় উপদেষ্টা কমলাপুর রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন। আমি গতবার যখন এখানে এসেছিলাম তখন এখানে অনেক ময়লা ছিল, তো আমাদের ওই যে মেঘনা গ্রুপ থেকে ওনারা কতগুলো বিন দিচ্ছেন এবং এর ফলে আমরা এখন দেখতেছি যে এখানে পরিচ্ছন্নতা অনেক বেড়েছে এবং আপনারা সবাই কিন্তু ওই যে যা কিছু ময়লা সেগুলো বিনে ফেলবেন। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। মেঘনা গ্রুপ থেকে যে বিনগুলো দেওয়া হয়েছে সবাই এটাই ইউজ করতেছে, কেউ যেখানে সেখানে ময়লা ফেলতেছে না। যে কোম্পানি ডাস্টবিনগুলি দিয়েছে নোংরার হাত থেকে বাঁচা, তাদেরকে ধন্যবাদ। ময়লা ফেলানোর যে ডাস্টবিনগুলো দিয়েছে এতে জনগণের জন্য উপকার হয়েছে। মেঘনা গ্রুপ এই যে ডাস্টবিনগুলো দিয়েছে, এখন আমরা একটু সচেতন হয়েছি, মানুষ সচেতনতার জন্য আমরা এখন ডাস্টবিনেই ফেলতেছি। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এবার সবগুলো ট্রেনই নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশ্যে কমলাপুর স্টেশন ছেড়ে যাচ্ছে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। হজের দ্বিতীয় দিন বা মূল হজের দিন আজ। নিয়ম অনুযায়ী 9 জিলহজ আরাফার দিনে হজের মূল আনুষ্ঠানিকতা পালন করেন মুসল্লিরা। এবার পবিত্র হজের খুতবা দিয়েছেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ সালেহ বিন হুমাইদ, যা 34টি ভাষায় সরাসরি সম্প্রচারিত হয়েছে। তীব্র তাপদাহের কারণে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সবাইকে তাঁবুতে থাকার পরামর্শ দিয়েছে সৌদি প্রশাসন। হজের মূল আনুষ্ঠানিকতার বিস্তারিত জানাচ্ছেন আফসানা শাওন। ফজরের পর মিনা থেকে রওনা হয়ে আরাফাতের ময়দানে পৌঁছান মুসল্লিরা। আরাফাতে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে হজের খুতবা শোনেন তারা। আরাফাতের ময়দানের এই অবস্থানকেই মূল হজ বিবেচনা করা হয়। এবার পবিত্র হজের খুতবা দিয়েছেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ সালেহ বিন হুমাইদ, যা 34টি ভাষায় সরাসরি সম্প্রচারিত হয়। এবার তীব্র তাপদাহের কারণে আরাফাতের দিন মুসল্লিদের সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত তাঁবু থেকে বের না হওয়ার পরামর্শ দেয় সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
সন্ধ্যায় মাগরিবের নামাজ না পড়ে হজযাত্রীরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন। মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশার নামাজ এক আজান ও 2 ইকামতে ধারাবাহিকভাবে আদায় করেন। মুজদালিফায় গিয়ে রাত্রি যাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। শয়তানকে মারার জন্য 70টি ছোট পাথর সংগ্রহ করতে হয়। 10 জিলহজ ঈদুল আজহার দিন বড় জামারায় শয়তানকে 7টি পাথর মেরে কোরবানি করবেন তারা। কোরবানির পর মাথা মুন্ডন বা চুল ছাঁটার মাধ্যমে ইহরাম ত্যাগ করা হয়। এরপর স্বাভাবিক পোশাক পরা যায়। পরে সম্ভব হলে মক্কায় ফিরে কাবা শরীফ তাওয়াফ করবেন। আগামী 11 ও 12 জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে পবিত্র হজ শেষ করবেন 15 লাখেরও বেশি মুসল্লি। আফসানা শাওন, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।